যে ওনারা যে কার্ডের কথাটা বলছিলেন, ফ্যামিলি কার্ড বা ইত্যাদি, সেইটা হয়তো বিশেষ কিছু চাহিদা যাদের বেশি প্রয়োজন আছে রমজানে, সেই জায়গাগুলোতে হয়তো কিছু তারা দিতে পারেন। আপনি জানেন এটা বাস্তবায়ন বিরাট বাজেটের একটা বিষয়। এর বাইরে এখন থেকে নিরবচ্ছিন্নভাবে সম্ভবত তার চ্যালেঞ্জ থাকবে পুলিশ পুনর্গঠন। এটা তো এমন না যে 2 সপ্তাহে করা যাবে বা একেবারে 2 মাসে করা যাবে। যে একটা ক্যাবিনেট দায়িত্ব নিয়েছে, এখনো সে মন্ত্রণালয়ের লোকদেরই চিনতে পারে। আপনি যে একটু আগে প্রশ্ন করছিলেন যে অভিজ্ঞ আবার নতুন, অনভিজ্ঞ বলে কোনো কথা নেই। সেই যারা অভিজ্ঞ তারা সর্বশেষ কবে দায়িত্বে ছিলেন? 2 দশক আগে। 2 দশক আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামে তেমন কিছু ছিল না। 2 দশক আগে এই প্রযুক্তি ছিল না। 2 দশক আগে এই ভূরাজনৈতিক চ্যালেঞ্জ ছিল না। 2 দশক আগে ভারতের সাথে সম্পর্ক এই মাত্রায় ছিল না, চীনের সাথে সম্পর্ক এই মাত্রায় ছিল না, বাংলাদেশে এরকম একটা সংস্কার বাস্তবায়নের দাবি ছিল না। একেবারে ভিন্ন বাস্তবতা। মানে এখন যারা আন্দোলন করলেন তাদের গড় বয়স তখন 4 থেকে 5 বছর। আর আপনি যখন বলছেন তখন ওই অভিজ্ঞতাও আসলে এখন কতটা কাজে লাগবে সেটা প্রশ্ন, বাট তার অভিজ্ঞতা আছে তাদের রাজনৈতিক। আর নতুন যারা, তারা আপনি যদি তাদের বয়স বিবেচনা করেন এবং একই সাথে ভাবেন যে 20 বছর আগে যিনি সরকারি চাকরিতে যোগদান করেছেন, যারা এখন মন্ত্রণালয়ের বা সরকারের নীতি বাস্তবায়ন গুরুত্বপূর্ণ দায়িত্বে, এমন হচ্ছে অনেকে তখন যোগদানও করেননি, বা যোগদান করলে এই যদি 20 বছর ধরেন, এই 20 বছরে আমি পদ হিসেবে ধরি অন্তত তো অবশ্যই ডেপুটি সেক্রেটারি পর্যায়ে গেছেন বা জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে কেউ কেউ গেছেন, প্রমোশন একটু দ্রুতই হয়েছে তাদের সঙ্গে এই ব্যক্তিদের পরিচয়ই ঘটেনি কোনোদিন, কারণ এত দূরে ছিলেন তারা রাজনৈতিক প্রক্রিয়ার। এমন যদি হতো যে এ একবার আসছে, বি একবার আসছে, পাল্টাপাল্টি করে, তাহলে এদের জানাশোনাটা হতো। তার মানে একটা রেজিম আর ব্যুরোক্রেসির সাথে এদের দেখাই হয়নি কোনোদিন। মানে সামরিক অসামরিক যে আমলাতন্ত্র আছে বা যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের সঙ্গে আপনি এখন যদি বলেন 40 জন নতুন, সে 40 জনের কোনোদিন পরিচয়ই ঘটেনি। এমনকি আগে পুরনো যারা, তাদের সঙ্গে অনেক অনেক দূরের পরিচয় সেগুলো। তো আমরা যত সহজে কথাটা বলছি, বিষয়টা এত সহজ না। আমার মানে পরিচিতিকরণেই চলে যাবে একটা বেশ দীর্ঘ সময়, এবং এই পরিচিতি মানে এই না কেবল চেহারা বা নামে, কে কি করেন, কার কি দক্ষতা, কে কোন দিকের, বহু কিছু। যাই হোক, আপনি যে প্রসঙ্গে জানতে চেয়েছিলেন সেটাতেই আসি। 3টা যে এই মুহূর্তের অগ্রাধিকার সরকার যেটা বলেছেন, তার সাথে আমাদের কারোরই দ্বিমত নেই। রমজান সামনে, স্বাভাবিক দ্রব্যমূল্য তো প্রধান, আইন শৃঙ্খলা তো অবশ্যই একদম অগ্রাধিকারের বড়। আজকে কিছুটা আমরা জেনেছি যে মবের ব্যাপারে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যে ওইগুলো চলবে না, এলজিআরডি মন্ত্রী উনিও বলেছেন। হ্যাঁ, এবং সেবা, তো সেবা খাতের মধ্যে আমি যতটুকু আজকে বুঝতে পেরেছি সবার বক্তব্য শুনে, যে ওনারা যে কার্ডের কথাটা বলছিলেন, ফ্যামিলি কার্ড বা ইত্যাদি, সেইটা হয়তো বিশেষ কিছু চাহিদা যাদের বেশি প্রয়োজন আছে রমজানে, সেই জায়গাগুলোতে হয়তো কিছু তারা দিতে পারেন। আপনি জানেন এটা বাস্তবায়ন বিরাট বাজেটের একটা বিষয়। এর বাইরে এখন থেকে নিরবচ্ছিন্নভাবে সম্ভবত তার চ্যালেঞ্জ থাকবে পুলিশ পুনর্গঠন। এটা তো এমন না যে 2 সপ্তাহে করা যাবে বা একেবারে 2 মাসে করা যাবে, এটা তার বড় চ্যালেঞ্জ। কিন্তু আপনি বোধহয় এর বাইরে জানতে চেয়েছিলেন চাপের কথা বলা হচ্ছিল। বাংলাদেশে এই মুহূর্তে ঋণের পরিমাণ নিয়ে প্রথম দিন খুব লেখা হলো, তারপরে এখন আর সময় নেই, কারণ এখন মন্ত্রীরা কে কি করছেন এটা নিয়ে আমরা ব্যস্ত আছি। এই ঋণের পরিমাণ বিরাট। এখন যে রেখে যাক, আপনার মনে আছে বৎস ভাই, যে একদম শুরুর দিকে যখন অন্তর্বর্তী দায়িত্ব নেন, আমরা যারা অত বিখ্যাত নাগরিক সমাজের ব্যক্তি না, আপনার অনুষ্ঠানে আমি বহুবার বলেছি যে এই সরকার এমন কিছু রেখে যেতে যাচ্ছে যে পরে নির্বাচিত সরকার খুব বড় বিপদে পড়ার সম্ভাবনা আছে, অর্থনৈতিকভাবে, পররাষ্ট্র, 2 দিক থেকেই। এবং এটা সে করবে না। আমরা, আপনি বললেন না মর্নিং শোজ দ্য ডে, তো ওই সকালেই আমরা বুঝতে পেরেছি যে এই সরকার ওই 3টা নিয়ে শেষ পর্যন্ত কথা বলবে, সংস্কার, বিচার, নির্বাচন। শেষ পর্যন্ত দেখবেন সে সার্ভিস ডেলিভারি দিতে পারছে না, এবং সে কোনো রকমে তার সময়কালটা পার করার জন্য বেশি ব্যস্ত থাকবে। এখন কিন্তু বলা হচ্ছে যে 31 বিলিয়ন রিজার্ভ তারা রেখে যাচ্ছে, এমনটা তথ্য তারা বলার চেষ্টা করেছে। 6 মাসের খাদ্য নাকি মজুত করা আছে। ঠিক আছে, রিজার্ভ থাকলেই যে বাকি সবগুলো সমাধান হবে এরকম তো না। রিজার্ভ আমাদের আর এক বেশ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। মনে হয় যে রিজার্ভ থাকলেই সবকিছু করা যাবে, রিজার্ভ না থাকলে কোনো কিছু করা যাচ্ছে না। সেটা হলো যে আপনি যদি বলেন আমি এইভাবে দেখি, ঋণের বিষয়টা এই সরকারের মোকাবেলা করা কেবলমাত্র অর্থনৈতিক না, একই সঙ্গে আন্তর্জাতিকও। কিভাবে এটা করবে, এরই মধ্যে কিন্তু কথা উঠেছে যে আমরা মধ্যমায়ের আপনি যে দেশে আপনার যে উত্তরণটা ঘটবে উন্নয়নশীল দেশে, এটা আমরা এই অনুষ্ঠানেও আগে বলেছি যে দেখেন এই সরকার কি পেছাতে পারবে কিনা, না কি করবে, অন্তর্বর্তী স্পষ্ট কিন্তু কিছু বলে যায়নি। এখন আজকের সংশ্লিষ্ট মন্ত্রী বলছেন যে দেখি 3 বছর পেছানো যায় কিনা। মানে এর বাইরে তো এই মুহূর্তে বিএনপির বলার কিছু নেই, 3 বছর হয়তো পেছানো যাবে না। এইবার আসুন প্রকল্প, এমন কিছু প্রকল্পের আলোচনা আমরা অন্তর্বর্তী সময় শুনেছি যেটা সম্পর্কে আমাদের ধারণাই নাই।
মানে এবং এটা নন ডিসক্লোজার, তার এই ধরনের ক্লজ আছে। আপনারা যেটুকু আমাদের দিয়েছেন সাংবাদিকরা, এর বাইরে আমাদের যত অনানুষ্ঠানিক বিভিন্ন জায়গায় যোগাযোগ থাক না কেন, আমরাও বের করতে সক্ষম হইনি যে আসলে কি কি লেখা আছে সেখানে। আমরা সর্বশেষ একটা বড় শক্তির সঙ্গে, দেশের সঙ্গে চুক্তি যেটুকু জানতে পেরেছি, সেখানে যত হাজার কোটি টাকার কৃষি পণ্য কিনতে বলা হয়েছে, সেই কৃষি পণ্য বাংলাদেশের জন্য প্রয়োজন কিনা এবং বাংলাদেশ কেনার অবস্থায় আছে কিনা। ওই চুক্তিতে আপনার যত শতাংশ ছাড় দিতে বলা হয়েছে, অর্থাৎ আমার পণ্য ওখানে ঢুকবে, আমার ওই ধরনের প্রতিযোগিতামূলক পণ্য নাই যে ওই দেশের বাজারে গিয়ে বিরাট কিছু করতে পারবে, কিন্তু তার যে পরিমাণে পণ্যের সুযোগ আমাকে দিতে হবে সেই তালিকা বিরাট। আমরা তো এর আগে ভারত নিয়ে আলোচনা করতাম, ভারত এত পণ্য আসে, এত পণ্য যায়, ওইটাকে ছাড়িয়ে যাচ্ছে। এরপরে বিমান কেনার, যেখানে আমাদের যেগুলো আছে সেগুলো আমরা সামলাতে পারছি না, এরপরে বিপুল টাকা দিয়ে কেনা এবং আমাদের সংরক্ষণের যে অবস্থা, আমি খুব সাধারণ আলোচনা দিই, এর বাইরে একেবারে পুরনো আলোচনা, ঠিক 1-1.5 বছর আগেও কিন্তু এই আলোচনা আমরা করবার চেষ্টা করেছি, খুব বেশি আমাদেরকে কেউ সহযোগিতা করেনি, আলোচনায় যুক্তও হননি, যে 26 সালের জুন মাসে বা জুলাইয়ের মধ্যে যে গঙ্গার পানি চুক্তি নবায়ন করতে হবে, সেটা তো বিএনপিকে এখন দায়িত্ব নিতে হবে। তিস্তার যে বিষয়, যে আলোচনা 20 বছর আগে তিস্তা ছিল, তিস্তার আলোচনা তো সেই জায়গাতে নাই। চীন সবারও উপরে অববাহিকার আর আরেক ধরনের কাজ করছেন, অর্থাৎ আপনার মাথার উপরে ভারত, উপরে তার উপরে চীন, সে এমন জলবিদ্যুৎ প্রকল্প করতে যাচ্ছে যে দুই দেশের জন্য সেটা একটা বড় রকম বিষয়। আপনি খেয়াল করেছেন যে এই নির্বাচনের পরপরই শুভেচ্ছা জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্টই বলেছে যে বাংলাদেশের সঙ্গে তার সবকিছু ঠিকঠাক আছে, কেবল চীনের ব্যাপারে সে গভীরভাবে পর্যবেক্ষণ করবে যে বাংলাদেশ কতটুকু এগোয়। ভারত বিভিন্ন সময় বলবার চেষ্টা করেছে, ভারত তো খুবই আন্তরিকতা দেখাচ্ছেন যে চিঠি মোদি পাঠিয়েছেন, এটা একদম আমন্ত্রণ, এবং তার কোন কোন বিষয়ে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করতে চান সেটা এতদিন আমরা যে আলোচনা করেছি তার একটা সারাংশও কিন্তু সেখানে, নিরাপত্তা ইত্যাদি যা যা। কিন্তু প্রশ্নটা হচ্ছে তারও আপত্তির বিষয় চীন। আবার চীনের যে বৃহৎ বিনিয়োগ আমাদের এখানে আছে এবং আমরা যে পরিমাণে আমাদের টাকা পয়সা দরকার, বিনিয়োগে দরকার, ধরুন আপনি সেতুগুলোর কথা ধরেন, বাংলাদেশের 7-8টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু চীনের অর্থায়নে করা, এবং এই সেতুগুলো বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, কানেক্টিভিটিকে আমূল পাল্টে দিয়েছে আমাদের আভ্যন্তরীণ ক্ষেত্রে। এখন আমি একটা খুব সাধারণ চিত্র এখানে দিলাম, এর মধ্যে কিছু বিষয় সামরিক আছে, কিছু বিষয় অসামরিক আছে, কিছু বাণিজ্যিক আছে। আমরা আসলে প্রকৃতপক্ষে এখনো চিত্রটা আমাদের কাছে কিন্তু নাই যে চুক্তির কি তাৎপর্য হবে আমাদের অর্থনীতির উপরে। আমাদের কাছে প্রকৃত চিত্র নাই যে আমরা কতটুকু আসলে বাধা পড়ব, মানে বাধ্য হব এই হাজার হাজার কোটি টাকার কৃষিজ পণ্য, এটাতে কিন্তু খুব সাংঘাতিক ব্যাপার। আমরা অন্য কোনো বিষয় হলে তো কথা বলতে পারতাম যে ভাই এটা নেব কি নেব না, তো